নেপালে বিয়ের আগে কুমারী মেয়েদের কুমারিত্ব পরীক্ষা করার জন্য কি কি কাজ করা হয় তা জানলে আপনি অবাক হয়ে যাবে। আজ হলে বসে খুব নার্ভাস ছিলাম। সামনের সোফায় দুজন মহিলা আর দুজন পুরুষ আমার দিকে তাকিয়ে আছে। আমার সম্পর্ক নেপাল থেকে এসেছে। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। প্রথমে আমি এখানে বসতে চাইনি, কিন্তু মা জোর করে, তাই তার সামনে মূর্তির মতো বসে রইলাম। আমি খুব সুন্দরী ছিলাম, এবং যখন আমি ওই নেপালি মহিলাদের সামনে বসলাম, তখন নেপালি মহিলারা আমার দিকে তাকাতে ভুলে গিয়েছি। যদিও তারাও খুব সুন্দরী, তবুও আমাকে বারবার দেখে দুজনেই একে অপরকে ফিসফিস করে কিছু বলছিল, আর আমি মনে মনে ভাবছিলাম, যদি আমার সম্পর্কটা এখানে না হয় তো ভালো হবে। আমি একটি দরিদ্র পরিবারের মেয়ে, এবং নেপাল থেকে আসা সম্বন্ধ একটি ধনী পরিবার থেকে এসেছিল। ঘটকের মাধ্যমে আমার সম্বন্ধ করানো হয়েছিল। আমার ছবি দেখে উনি বললেন, আমাদের ছেলের বিয়ে এই মেয়ের সাথে দিতে হবে। আমার বাবা মা এই সম্পর্ক পছন্দ করেছিলেন, কারণ তারা যৌতুক দাবি করেনি। আমরা 3 বোন ছিলাম, এবং আমার বাবা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি এই সম্পর্কটি খুব পছন্দ করেছিলেন। মা আমাকে বলতে লাগলেন যে ওখানে তুমি আরাম করে থাকতে পারবে, এখানে দারিদ্র্য ছাড়া আর কি বা আছে। কিন্তু আমি কেঁদেই যাচ্ছিলাম। আমি বললাম, আমি বিয়ে করতে চাই না। কিন্তু মা আমাকে বলতে লাগল, তুমি এই সম্পর্ককে কিছুতেই অস্বীকার করবে না। মায়ের চোখে যা দেখলাম, দেখে আমি চুপ হয়ে গেলাম, একটা কথাও বলতে পারলাম না। মায়ের চোখের জলের পেছনের কারণটা আমি খুব ভালো করেই বুঝতে পারলাম। আমার হার্টবিট বাড়তে লাগল। এরপর আর আমি কিচ্ছু বলিনি। চুপচাপ বসে রইলাম ড্রয়িং রুমে। ওর মুখ দেখেই বুঝলাম ও আমাকে পছন্দ করেছে। তিনি তার ইচ্ছা প্রকাশ করার সাথে সাথে আমার বাবা মা তার সাথে আমার সম্পর্ক অনুমোদন করে, এবং আমি না চাইলেও বিয়ে করতে বাধ্য হই। মহিলাটি বলতে লাগলেন, আমাদের কিছু আচার অনুষ্ঠান আছে, যেগুলো শেষ করেই আমরা বিদায় করে মেয়ে নিয়ে যাব। আমার মা তাকে সেসব আচার অনুষ্ঠান সম্পর্কে কিছু জিজ্ঞেসও করেননি, কিছু বলেনও নি। তিনি শুধু বলেছেন, আমাদের কোনো কিছুতেই আপত্তি নেই। মহিলাটি উঠে আমার কাছে এলেন। এরপর সে আমাকে যা বলল তাতে আমার মন ভেঙে যায়, এবং আমি হতবাক হয়ে তার দিকে তাকাতে লাগলাম। তারপর সে তার পার্স থেকে একটা ছোট বাক্স বের কর। যখন সে আমার হাতে আংটি রাখছিল, তখন আমার হাতটা খুব কাঁপছিল। তার কথা শুনে আমার মনে হলো আমি আর নিঃশ্বাস নিতে পারব না। আমি বারবার মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম, আর সে আমার চোখ এড়িয়ে যাচ্ছিল। আমার চোখ থেকে টপ টপ করে জল ঝরতে লাগল। ভয়ে আমার হাত সাদা হয়ে গেল। সে বলতে লাগল, কি হয়েছে, তোমার গায়ের রং হঠাৎ সাদা হয়ে গেছে। তাদের আচারের কথা শুনেই আমি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। মা দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে বললেন, ব্যাপারটা এমন নয়, আসলে মেয়েরা এই ধরনের অনুষ্ঠানে ভয় পা। কিন্তু আমি জানতাম যে আমার সাথে যা ঘটবে, আমার জীবন নরকে পরিণত হবে, এবং আমি ধ্বংস হয়ে যাব। আমার শাশুড়ি বলতে লাগলেন, এখন তোমাদের মেয়ে আমাদের হয়ে গেছে, মাত্র 1-5 দিনের মধ্যে আমাদের বিয়ে হবে। কথাটা শুনে আমি আরও ঘামতে লাগলাম। আমি যতটা চিন্তিত ছিলাম ততই যেন কম। আমার মায়ের অবস্থা আমার থেকে কোনোভাবেই আলাদা ছিল না, কিন্তু আমার বাবা কোনো কিছুই জানতেন না, তাই তিনি বললেন, এ ব্যাপারে তার কোনো আপত্তি নেই। যাই হোক, যখন বিয়েটা করতেই হবে সহজভাবে, তখন সেটা 1-5 দিনে হবে নাকি 1 মাসে, তাতে কি বা এমন তোফা। ওই মহিলারা বললেন, 1-5 দিন পরই ফিরতে হবে, তাই আমরাও অপেক্ষা করতে পারি না। আমার বিয়ের দিন ঠিক হয়ে গেল, ওই লোকগুলো চলে গেল, আর আমি চিন্তিত হয়ে বসে আছি। আমি তাড়াতাড়ি উঠে আমার রুমে চলে গেলাম। আমার হাতে পরা চুড়িগুলো খুলে ফেললাম। আমি বিছানায় বসলাম, আমার হাঁটুতে হাত রাখলাম, মাথা নিচু করে কাঁদতে লাগলাম। আমাকে কাঁদতে দেখে মা আমার রুমে এসে আমার পাশে বসলেন। তিনি বললেন, চিন্তা করবে না, আল্লাহ সব ভালো করে দেবেন। আমি ভীষণ অবাক হয়ে ওর দিকে তাকালাম। আমি বললাম, এখন কি ভালো হবে আম্মু? এখন সব গোপন ফাঁস হবে, আমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে, আমি সবার সামনে অপমানিত হব। আমি আগেই বলেছি যে আমি এই বিয়ে করতে চাই না, আপনারা সবই জানেন। মায়ের চোখ থেকেও জল গড়িয়ে পড়ছিল এই ভেবে যে কতদিন তোমাকে ঘরে বসিয়ে রাখতে পারব। তোমার আরও 3 বোন আছে, তোমার বাবা তাদের বিয়ে করাবে না যতক্ষণ না সে তোমাকে বিদায় করবে, এবং তুমি তোমার বাবার রাগ জানো। আমি রাজি না হলে সে যেখানে খুশি তোমার বিয়ে ঠিক করে দিত। সে বল, চিন্তা করো না, আল্লাহ আমাদের ত্রুটি সম্পর্কে সব জানে। কিন্তু আমি কেঁদেই যাচ্ছিলাম। বিয়ের দিন যতই ঘনিয়ে আসছিল, আমি অনুভব করছিলাম আমার জীবন আমার শরীর ছেড়ে চলে যাবার মতো অবস্থা হচ্ছে। সেদিন আমার শাশুড়ি আমাকে বলেছিলেন যে তিনি নেপালের যে সম্প্রদায়ের, সেখানে মেয়েটির কুমারিত্ব পরীক্ষা করা হয়, এবং তারপর তাকে বিদায় করা হয়, এবং তিনি আমাকে যে পদ্ধতিটি বলেছিলেন তাতে আমার মনে হয়েছিল যে আমি বরবাদ হয়ে যাব। পরের দিন আমার শাশুড়ি 5 লাখ টাকা এবং আমার বিয়ের জামাকাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার পরে চলে গেলেন। আমার শাশুড়ি টাকা দিয়েছিলেন যাতে আমরা অতিথিদের জন্য খাবার এবং পানীয়ের ব্যবস্থা করতে পারি। আমি জামাকাপড় বা বিবাহের প্রতি আগ্রহী ছিলাম না। দিনরাত আমি একই চিন্তায় ব্যস্ত ছিলাম যা আমার শাশুড়ি বলে গিয়েছিলেন। আমি যতই এটা নিয়ে ভাবতাম, ততই আমার দম বন্ধ হয়ে যেতে থাকে, কারণ আমি জানতাম যে মেরি যখন সত্য জানতে পারবে,
তখন সে আমাকে কখনোই বিদায় করে নিয়ে যাবে না। আমার বাবা একজন গরিব মানুষ, তিনি মজুরের কাজ করতেন এবং প্রতিদিন যা উপার্জন করতেন তা খেয়ে আমরা বেঁচে থাকতাম। আমার বাবার সম্মান ছাড়া আর কিছুই ছিল না, এবং সেটাও আমার কারণে 1-5 দিন পর ধূলিসাৎ হতে চলেছে। আমি সারাক্ষণ কাঁদতে থাকতাম। কয়েকদিন পর আমার বন্ধুরা আমার কাছে এসে আমাকে উত্ত্যক্ত করতে থাকে। আমার এক বন্ধু জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? বিয়ের আগে কনের চেহারা ও গায়ের রং আলাদা, তোমার মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। কি করে বলবো এটা বিয়ে নয়, আমার জন্য মৃত্যুর বার্তা। প্রথমত, আমি নিজেই এই রীতি নিয়মটা বুঝতে পারিনি। ভাবলাম বাবা এমন রীতিতে আপত্তি করলেন না কেন। আমার বিয়েতে তার পকেট থেকে কিছু খরচ করতে হয়নি বলেই হয়তো। কিন্তু আমার জীবনের ঝুঁকি ছিল। 1-5 দিন কেটে গেল এবং আমার বিয়ের দিনও এসে গেল। আমার বন্ধুরাই আমাকে সাজিয়েছে। আমি রেডি হতে পার্লারে যাইনি। আসলে আমি বহু বছর বাড়ি থেকে বের হইনি। বহু বছর ধরে আমি আমার ঘরের 4 দেওয়ালের মধ্যে বন্দী ছিলাম। যদিও আমার উপর কোনো বিধিনিষেধ ছিল না, কিন্তু আমার সাথে যা ঘটেছিল তাতে আমি ভয় পেয়েছিলাম। আমি আমার বাড়ির দরজায় দাঁড়াতেও ভয় পেতাম। আমাকে লেহেঙ্গায় খুব সুন্দর লাগছিল, আমার সব বন্ধুরাও তাই বলছিল। কিন্তু আমার অবস্থা এমন ছিল যে মনে হচ্ছিল আমি মরে যাব। আমার সারা শরীর ঠান্ডা হয়ে আসছে যেন। আমার শাশুড়ি বলেছিলেন, বিয়ের আগে মেয়ের কুমারিত্ব পরীক্ষা করা হয় এবং তারপরই বিদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিয়ের রাতে মেয়েটি তার স্বামীর সাথে তার বাবা মায়ের বাড়িতে রাত কাটায় এবং সকালে ঘুম থেকে উঠে তার স্বামী সবাইকে বলে যে সে বিদায়ের জন্য উপযুক্ত কিনা। স্বামীর বলার পর বিদায় করা হয় এবং স্বামী অস্বীকার করলে দুনিয়ার দৃষ্টিতে সে ব্যভিচার করেছে বলে প্রমাণিত হয়। মনে হলো যেন আমার হৃৎপিণ্ড স্পন্দন ভুলে গেছে। আমার হাত খারাপভাবে কাঁপছিল। কাকজেসি করার সময় আমার চোখ দিয়ে জল পড়ছিল। আমার শাশুড়ি বলতে লাগলেন, এত দুশ্চিন্তা করছো কেন? এসব শুধু তোমার সাথেই ঘটছে না, বিয়ের পর প্রতিটা মেয়েই এসব আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যায়। মা বাবার বাড়ি ছাড়তে হয়। আমি তাদের কি বা বলতে পারি যে আমার কি হয়েছে? মা আমাকে আমার ঘরে বসিয়ে দিলেন। সে উঠে আমাকে ছেড়ে যাওয়ার আগেই আমি তার হাত ধরলাম। আমি বললাম, মা এখন কি হবে? বল, কিছু হবে না, চিন্তা করো না। তুমি ভয় পাওয়ার মতো কিছু করনি, চিন্তা করবে না, আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন। শুধু আল্লাহর কাছে প্রার্থনা করো যে তোমার গোপনীয়তা যাতে গোপন থাকে। ঠিক আছে? মা উঠে ঘরের দরজা বন্ধ করে দিল, আর আমার মনে হলো কেউ যেন আমার হৃদয় মুঠোয় ভরে রেখেছে। আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। আমি জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম। সেদিন আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ছিল। বিছানায় বিছানো চাদরটা শক্ত করে ধরে রাখলাম 2 মুঠি দিয়ে। যা আমার পুরো জীবনকে অন্ধকার করে দিয়েছিল, এমন সবকিছু মনে করতে শুরু করলাম। আর এসব জানার পর আমার স্বামী আমাকে সাথে সাথে তালাক দেবেন। আমার বয়স যখন 10 বছর তখন এটি ঘটেছিল। বোনদের মধ্যে আমি ছিলাম বড় এবং আমার কোনো ভাই ছিল না। আমার মা আমাকে বাড়ির জন্য রেশন আনতে পাঠাতেন। কিন্তু কিছু দিন আগে আমাদের গলির কোণে এক নতুন দোকানদার আমাদের লোকালয়ে এসেছিল, যার একটি মুদির দোকান ছিল। মা আমাকে বলতেন, একটা কাজ কর শনি, দূরে না গিয়ে নতুন দোকানদারের কাছ থেকে মাল নিয়া। আমি বলি, ঠিক আছে মা। আমি যখন প্রথমবার গিয়েছিলাম সেখানে একজন যুবক বসেছিল যার বয়স 2-4-2-5 হবে। আমি ছোটবেলা থেকেই খুব সুন্দর ছিলাম, ফর্সা চেহারার, সোনালি চুল। মা প্রায় বিকেলে বাড়ি পাঠিয়ে দিতেন, কারণ আমি বিকেলে স্কুল থেকে ফিরতাম। ছোট বোনেরা আমার থেকে ছোট, আর মা তখন রাতের খাবার রান্না করতেন। 2 বোনই স্কুলে পড়েনি। ছোটটি তখনও মায়ের কোলে। আমি যখন স্কুল থেকে ফিরে আমার ব্যাগ খুলতাম, মা বলত, শনি আগে চাল কিনে আন, আমাকে ডাল তৈরি করতে হবে, আর তোমার বাবা ডাল দিয়েই ভাত খায়। আমি বলতাম, মা আমাকে নিঃশ্বাস নিতে দাও, আমি এইমাত্র বাড়িতে পৌঁছেছি। মা দুহাত দিয়ে আমার মুখে আদর করে বলত, গুড়িয়া আমার, বাচ্চা আমার, যাও এক্ষুনি আগে চাল নিয়ে এসো। যতক্ষণ তুমি চাল নিয়ে আসবে ততক্ষণে আমি তোমার জন্য দেশি ঘি এর পরোটা বানাবো। আমি মুখ ভার করে বেরিয়ে যেতাম। আমি যখন প্রথমবার তার দোকানে যাই, সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকা। যদিও আমার বয়স তখন 10 বছর, সেই লোকটির চেহারা আমাকে যেন কাঁপিয়ে দিয়েছিল। তার খুব তীক্ষ্ণ দৃষ্টি ছিল। গ্রীষ্মকালের দিন ছিল এবং দুপুরে পুরো পাড়ায় নীরবতা ছিল। তখন আমাদের রাস্তায় কেউ ছিল না। সে নিজের মোটা গোঁফ নেড়ে বলো শনিও কি চা? মুখে একটা অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল। আমি 10 বছর বয়সে 3য় শ্রেণীতে পড়তাম, তাই আমি ওড়না ছাড়াই থাকতাম। আমি বললাম, কাকু আমার 1 কেজি চাল লাগবে। তিনি আমাকে 1 কেজি চাল দিলেন এবং 2টি চকলেট এবং 2-3টি টফিও দিলেন। আমি বললাম, আমি এটা চাই না, আমি শুধু চাল চাই। সে বলল, এটা আমার কাছ থেকে এমনিই রাখো। আমি ছোট ছিলাম, তাই চকলেট দেখে খুশি হয়েছিলাম। আমি টাকাটা ওর সামনে রাখলেই উনি টাকার সাথে আমার হাতটাও ধরলেন। আমার হৃৎপিণ্ড ধরফর করছিল। আমি ভয় পেতে লাগলাম কেন সে আমার হাত ধরে আছে। তারপর সে তার মুখ আমার কানের কাছে এনে বল, দেখো তুমি যদি প্রতিদিন আমার কাছে জিনিস কিনতে আস, আমি তোমাকে অনেক টফি এবং চকলেট দেব। এই বলে সে আমার হাত ছেড়ে দিল। আমি এটা শুনে খুশি হয়েছিলাম। ঠিক আছে, আমাকে শুধু জিনিসপত্র নিতে হবে,
আমি তার থেকেই নেব। বিনিময়ে চকলেট টফিও পাব। কিন্তু আমি কোথায় জানতাম যে এই সব আমার জন্য নরক হয়ে যাবে। একই দোকানদারের কাছ থেকে জিনিসপত্র কিনতে যেতে লাগলাম। কখনো সে আমার হাত ধরত, কখনো আমার মুখে আদর করতে থাকত। আমি ঘাবড়ে গেলে সে বলত, ঘাবড়তে নেই, কাকু তো তোমাকে খুব ভালোবাসেন। তিনি আমাকে টফি চকলেট দিতেন। একবার বিকেলে তার কাছ থেকে চিনি কিনতে গিয়ে দেখলাম দোকানের অর্ধেক শাটার বন্ধ ছিল। আমি চিন্তিত হয়ে পড়লাম যে দোকানদার যদি দোকান বন্ধ করে চলে যায়, তাই দ্রুত পদক্ষেপ নিয়ে দোকানে পৌঁছলাম। আমি বললাম, কাকু, দোকান বন্ধ করার আগে চিনি দিয়ে দাও। তিনি দোকানের ভিতরে ছিলেন। তিনি বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি ভিতরে এসো, আমি চিনি দিচ্ছি। কারণ বিকালের সময় কোনো গ্রাহক আসে না। আমি দোকানে বসে আছি এবং মাল বিক্রিও হয় না। চিনি দেওয়ার পর আমি দোকান বন্ধ করে ফিরে যাব। আমি ছোট ছিলাম, তার কথা বুঝতে পারিনি, তাই দোকানের ভিতরে গেলাম। আমি দোকানের ভিতরে যাওয়ার সাথে সাথে লোকটি আমার হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে দোকানের শাটার ভিতর থেকে বন্ধ করে দেয়। আমি বাইরে আসার চেষ্টা করতে লাগলাম। সে আমার মুখের উপর তার হাত রাখল এবং এটিকে তার কামনার লক্ষ্য করে তুল। লোকটা আমার প্রতি করুণাও করেনি। সে আমাকে নষ্ট করেছে। তার বাড়াবাড়ি সহ্য করার সাহস আমার ছিল না, তাই আমি অজ্ঞান হয়ে পড়ি। যখন জ্ঞান ফিরল, তখন আমার মা আমার কাছে বসে অঝরে কাঁদছিলেন। আমি আমার বাসার বিছানায় শুয়েছিলাম। তখন আমার অবস্থা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। আমি আমার মাকেও ভয় পেতাম। আমি আমার মায়ের মুখে ওই একটাই মুখ দেখতে শুরু করলাম। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। মা আমাকে জড়িয়ে ধরল। আমার বাবা একজন শ্রমিক ছিলেন এবং তিনি অন্য শহরে একটি বাড়ি তৈরির চুক্তি পেয়েছিলেন, তাই তিনি সেখানে গিয়েছিলেন। 1-5-2-0 দিনের আগে তার ফিরে আসার কোনো কথাই ছিল না। 1-0 দিন পর আমার মা আমাকে বলতে শুরু করেন যে তুমি এই সম্পর্কে কাউকে বলবে না, যে সেই ব্যক্তি তোমাকে তার ইচ্ছার টার্গেট বানিয়ে রাস্তার মোড়ে ফেলে দিয়েছে। আমি যখন বাড়িতে পৌঁছাইনি, আমার মা যখন কষ্টে বাড়ি থেকে বেরিয়ে আসেন, তিনি আমাকে রাস্তার মোড়ে এই অবস্থায় দেখেন এবং নির্বে আমাকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসে এবং সে বলল যে এই মুহূর্তে শুধুমাত্র তুমি এবং আমি এই সম্পর্কে জানি, এলাকার কেউ জানে না, সেজন্য তুমি চুপ করে থাকো। এরপর আমার মা আমাকে বাসা থেকে বের হতে দেয়নি, আমিও সেখানে যাইনি। আমি লোকটাকে ভয় পেতে লাগলাম। আমি সারাক্ষণ আমার ঘরে তালাবদ্ধ থাকতাম। সেদিনের পর ওই ব্যক্তি দোকান ছেড়ে চলে যা। আমি নীরবতা বজায় রেখেছিলাম। এখন শুধু স্কুলে যেতাম আর স্কুল থেকে বাড়ি ফিরে আসতাম। এরপর বাসায় থাকতাম এবং অনেক রাত পর্যন্ত চিৎকার করে উঠতাম আর জেগে থাকতাম। আমি অনুভব করলাম যে সেই ব্যক্তি আমাকে আবার তার ইচ্ছার লক্ষ্যে পরিণত করতে চলেছে। 1-0 বছর বয়সে আমি যা দিয়েছিলাম তা সহজ ছিল না। আমার মুখের কালো দাগ কখনই দূর হবে না। আমার বাবা বাড়ি ফিরে আমার ফ্যাকাশে চেহারা দেখে আমার মাকে জিজ্ঞেস করলেন। মা বললেন, ওর জ্বর হয়েছে। এখন বাবার কাছে বসতেও ভয় পেতে লাগল। এখন আমি কিছুটা শান্ত হয়ে গিয়েছিলাম, তবুও বাইরে যাইনি। আমার মা বলতেন, এই জিনিসটা মন থেকে পুরোপুরি মুছে দা। ভাবো যে এমন কিছুই ঘটেনি। এটা আমার জন্য সহজ ছিল না। যেখানে আমার সম্পর্ক হয়েছিল, সে যে কথা বলেছিল, আমি কিভাবে এই জিনিসটি গোপন রাখতে পারি? আমার স্বামী তখনই জেনে যাবে যে আমি কুমারী নেই। তিনি আমাকে কখনোই গ্রহণ করবেন না, বরং তিনি শৈশবে হওয়া নৃশংসতা কাচের গায়ে দাগের মতোই দেখবে। আমার বিরুদ্ধে সে কি অভিযোগ করবে কে জানে। সে আমাকে একজন খারাপ স্বভাবের মানুষ বলবে। সে ভাববে যে আমি হয়তো যৌবনে এসব করেছি বা কারোর সাথে আমার সম্পর্ক ছিল, যদিও আমি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। আর কে জানে আমার মতো কত মেয়ে এমন নৃশংসতার শিকার হয় আর তাদের মায়েরা মুখ বন্ধ করে থাকে। আমার রুমের দরজা খোলার সাথে সাথে কেউ আমার হৃদয় চেপে ধরল যেন। আমার স্বামী রুমে এলেন। তিনি আমার দিকে তাকিয়ে হাসছিলেন এবং আমি এমন অবস্থায় ছিলাম যে আমি অজ্ঞান হয়ে যাব। ও আমার কাছে এসে বসল এবং আমার হাতটা ওর হাতে নেওয়ার সাথে সাথেই আমি আমার হাতটা সরিয়ে নিলাম। আমি পিছিয়ে গিয়ে পুরোপুরি সরে গেলাম। আমি দোকানদারের মুখটা দেখতে লাগলাম যেন। সে আমার দিকে তাকিয়ে একটা দুষ্ট হাসি দিয়ে বলছে যে আমি তোমাকে আবার নষ্ট করব। আমার স্বামী জিজ্ঞেস করল, কি হয়েছে, আমাকে এত ভয় পাচ্ছ কেন? আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু আমার তো সেই আগেকার ঘটে যাওয়া ঘটনাগুলোই মনে পড়ছিল বারবার। আমার থেকে সাবধান, আমার ধারে কাছে এসো না, আমাকে স্পর্শ করো না, আমি তোমার মেয়ের মতো, আমার সাথে এসব করতে তোমার লজ্জা করে না? আমি কি বলছি জানতাম না। আমার স্বামী আমার দিকে চুপচাপ তাকিয়েছিলেন। আমি কাঁদতে শুরু করেছিলাম। বিছানা থেকে উঠে রুমের দেয়ালে গিয়ে ঠেস দিলাম। আমি বললাম, ঘর থেকে বের হও, আমাকে স্পর্শ করো না, আমি খুব ছোট, মাত্র 1-0 বছর বয়স। আল্লাহ আমার উপর দয়া করুন। আমার স্বামী শুধু আমার দিকে তাকিয়েছিলেন এবং এই কথা বলার সময় আমি সেখানে দেয়ালে ঠেস দিয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। তিনিও আমাকে চুপ করাননি। যখন জ্ঞান ফিরল, তখন আমি সব হারিয়ে ফেলেছিলাম। আমার সাথে যা ঘটেছিল আমি তাকে সব বলেছিলাম। তিনি একেবারে চুপচাপ বসেছিলেন, মুখে হালকা রাগ ছিল। আমি বুঝতে পেরেছিলাম যে আমার ধ্বংস এবার শুরু হল। সকালে ঘুম থেকে উঠে সে সবাইকে বলবে আমি কুমারী নই,
সবাইকে অপমান করে চলে যাবে। আমি সারারাত কাঁদতে থাকলাম। আমার ইচ্ছা হচ্ছিল মাটি ফেটে যাক এবং আমি তাতে ঢুকে যাব, কারণ যে বিশৃঙ্খলা ঘটতে চলেছে তার চেয়ে মরে যাওয়া আমার পক্ষে ভালো। আমার কারণে আমার বোনেরাও দুর্নামের জীবন কাটাবে। এসব ভাবনাতেই দিনের সূর্য অস্ত গেল। সকাল ৮টা বাজার সাথে সাথে আমার স্বামী খুব রাগ করে রুম থেকে বেরিয়ে গেল এবং আমি ভাবলাম আজই আমার শেষ সকাল। এবং যখন আমার মা আমার ঘরে এলেন তখন আমি বুঝতে পারলাম আমার কি হতে চলেছে। আমার স্বামী নিশ্চয়ই বাইরে গিয়ে আমার সব সত্য কথা বলেছে। তখন আমার মা আমার কাছে এসে বললেন, আল্লাহ আমাদের সম্মান রেখেছেন, তোমার স্বামী তোমাকে বিদায়ের প্রস্তুতি নিতে বলছে। কথাটা শুনে খুব অবাক হলাম। আমি অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম, সত্যি? তিনি হাসতে লাগলেন এবং বললেন যে আল্লাহকে ধন্যবাদ যে তিনি গোপন রেখেছেন। এবং আমি ভাবছিলাম যে আমি তো সবকিছু সত্য বলেছি, তাহলে বিদায় কিভাবে সম্ভব হল? ঠিক আছে, আমি তাকে বিদায় জানিয়ে চলে গেলাম। আমার আর তার মধ্যে কোনো কথাবার্তা হয়নি। আমরা নেপালে পৌঁছলাম। তার অনেক বড় বাড়ি ছিল। আমাকে আবার পাত্রী বানিয়ে তার ঘরে বসানো হয়েছিল এবং আমি খুব বিভ্রান্ত ছিলাম। আমার স্বামী রুমে এলে আমি প্রশ্নবোধক চোখে তার দিকে তাকিয়েছিলাম। সে খুব সিরিয়াস ছিল। তিনি এসে আমার কাছে বসে বললেন, সেদিন রাতে যা ঘটেছিল তা আমি কল্পনাও করতে পারিনি। প্রথমত, আমার সম্প্রদায়ে যে সমস্ত আচার অনুষ্ঠান করা হয় আমি তা পছন্দ করি না। এটি একটি অত্যন্ত লজ্জাজনক আচার যা হওয়াই উচিত নয়। আচ্ছা, আমরা আমাদের সম্প্রদায়ের কাছে এটি ব্যাখ্যা করতে পারি না। কিন্তু সেই রাতে তুমি যা বলেছিলে এবং তোমার খারাপ অবস্থা দেখে আমার তোমার জন্য করুণা হতে লাগল, কারণ তুমি নির্দোষ এবং এতে তোমার কোনো দোষ নেই। তোমার সাথে যা ঘটেছে তা দুর্ঘটনা এবং আমি এতটা অযোগ্য নই যে আমি আমার স্ত্রীকে তালাক দেব। টেনশন নিও না, বুঝবে তুমি খুব ভালো, আর তোমার গোপন কথাটা আমার ভিতরেই চাপা থাকবে। আমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন, এই কারণে তিনি আমাকে কখনো ঠাট্টা করেননি। কিন্তু ধীরে ধীরে সেই ভয়টা আমার থেকে সরিয়ে দিয়েছেন। ধন্যবাদ বন্ধুরা।